পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের কর্মরত মানুষ। সকাল থেকেই সিরাজগঞ্জের সলঙ্গার হাটি কুমরুল গোল চত্বরে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে হাটি কুমরুল গোল চত্বর এলাকায় ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। নারী, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষ বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোতে আসন খালি না থাকা স্থানীয় কাউন্টার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যাত্রী চাপ ক্রমেই বাড়ছে। ঈদুল আজহার ছুটি শেষ করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনে রাজধানীতে ফিরছে মানুষ। ভাড়া একটু বেশি হলেও যাত্রীদের কোনো অভিযোগ নেই। পরিবার পরিজন নিয়ে ঈদুল আজহার আনন্দ শেষ করে ফিরছেন পুরনো সেই চিরচেনা জায়গা রাজধানী ঢাকায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই, যাত্রীরা খুব স্বস্তিতে তাদের গন্তব্যে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিআরটি চেয়ারম্যানের নির্দেশনায় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতের বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মাঠে কাজ করছে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম। জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত আসনের বাইরে যাত্রী বহন না করা এবং নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে সচেতন করা হচ্ছে। ঈদ পরবর্তী যাত্রী সেবার মান বজায় রাখতে মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম টার্মিনালগুলোতে যানবাহনের কাগজপত্র, যাত্রী সংখ্যা, ভাড়া সংক্রান্ত বিষয় তদারকি করছে। অতিরিক্ত গতি পরিহার, অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকে এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়। বিআইডব্লিউটিসি জানিয়েছে, যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 15টি ফেরি চলাচল করছে। তবে অতিরিক্ত চাপ থাকলেও পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বর্তমানে 16টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। আর যাত্রীদের পারাপারে আইনশৃঙ্খলা বাহিনী দৌলতদিয়া ঘাটে বিশেষভাবে নজরদারিতে রেখেছেন। নিরাপদে আমার লঞ্চে পারাপারের জন্য আমরা যাত্রীকে কখনো ওভারলোডিং দিই না। আমরা গুনে গুনে যাত্রী দিচ্ছি, আমাদের অফিসার সব পারে আছে এবং যাত্রী যাতে উপরে না উঠতে পারে সেই জন্য আমরা কিন্তু আনসার টিম ব্যবহার করি। যাত্রীকে বুঝিয়ে যেটুকু পারি সেটুকুই করছি। নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। সকাল 6:10 এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং এর 2 আরোহী মুক্তার হোসেন এবং জীবন ঘটনাস্থলে নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাইংদং ইউনিয়নের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক জানান, মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি দ্রুত গতির বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে বাবা ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং একটি বিআরটিসি বাসে আগুন দেয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। চট্টগ্রাম নগরীর চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতরা আগের রাতে স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন এবং নারীর নাম সোনিয়া। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। কুমিল্লার 14 গ্রামে 6 ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো আয়ান, মোহাম্মদ ও শাহাদাত। 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 14 গ্রাম সরকারি হাসপাতালে জরুরি বিভাগে পানিতে ডোবা 3 শিশুকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ইদানিং পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে শিশুদের পরিবারকে আরো সচেতন হওয়া উচিত। কুয়াকাটায় ভ্রমণে এসে পথচারী তরুণীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জেসান নামে 17 বছর বয়সী এক তরুণ পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 10:30টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানান, রাস্তা পার হতে যাওয়া পথচারী মিম নামের এক তরুণী পর্যটককে বাঁচাতে মোটরসাইকেলটি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে 4 পর্যটকে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা 20 শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকাল 10:30টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার কিরটারি বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএস এর ব্যাটারি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বেলা 12টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মুজিবুর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর কলাপাড়ায় বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাতো ভাই ফোরকান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 9টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ফোরকান পেশায় একজন ইলেকট্রিশিয়ান এবং সম্পর্কে ওই নারীর মামাতো ভাই। এই ঘটনায় 46 বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সোমবার সকালে বাদী হয়ে মামাতো ভাইয়ের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, তার বসতঘরে দোতলায় বৈদ্যুতিক সংযোগের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেওয়া হয়, কিন্তু বিদ্যুৎ লাইন মেরামতের সময় নারীকে ঘরে একা পেয়ে ফোরকান ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্বামী এবং সন্তান ফোরকানকে হাতে নাতে আটক করার পর পুলিশে সোপর্দ করে। হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নদী দাস আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। মায়ের মৃত্যুর পর তিনি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে নানার বাড়ি থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা শেষ করেন, শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের তথ্য পাওয়া গেছে, তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। জোবায়েদ হোসেন রাকিবের মা জোবায়েদা খাতুন বাদী হয়ে দুপুরে এই মামলা দায়ের করেন বলে জানিয়েছে বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান। মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 15 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি। আপনারা জানেন যে গতকাল রাতে পূর্ব বিরোধের জের ধরিয়া এই পাক মুন্সিরহাটে রাকিব নামের একজন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। আমরা ঘটনার পরবর্তীতে এলাকায় এসে আমরা তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা এবং
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশি নাগরিকদের পুষিনের চেষ্টা বিজিবির কড়া অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে 10 থেকে 12 জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জানায় পুষিনের চেষ্টা করা ওই 10 থেকে 12 জনকে একই পথ থেকে ফেরত নিয়ে যাওয়া হবে। পরে সীমান্তে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সিলেটের জাফলংয়ে সানকিভাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হাশেম ভুইয়া নামে এক প্রবাসীর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ টাকা সহ প্রায় 20 লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ এবং কর্মকর্তাদের অবহেলার কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 3 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সুন্দরবন। সোমবার 1 জুন থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত এই 3 মাসের জন্য সুন্দরবনের সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়াল, মৌয়াল পর্যটক সহ কোনো ব্যক্তি সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মশিয়ার রহমান জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবারও সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বনাঞ্চলে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 44 শিশুর মৃত্যু হলো। গত 30 মে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে হামের লক্ষণ নিয়ে 2 বছরের ছেলে শিশুটি হাসপাতালে ভর্তি হয়। গতকাল সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 38 জন শিশু। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 45 জন শিশু। ঈদে ভারতীয় গরু না আসায় দেশে কোরবানির পশু ভালো দামে বিক্রি করে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর সেহরা চামড়া গুদামে এবার ব্যবসায়ীদের কণ্ঠে হতাশার সুর। কিন্তু রাজধানীর চামড়া ব্যবসায়ী ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীদের চামড়া নিয়ে বিপাকে পড়েছেন। সাইফুল ইসলামের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। এই বাজার থেকে চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন। প্রতি বছরই কোরবানির পর এই বাজার জমজমাট থাকলেও এবার চিত্র ভিন্ন। রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া কেনাবেচায় ধস নেমেছে। সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারি রেট পাই না। আমরা বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা বিড়া নাই, বাড়ি নাই, সবকিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। আমরা যে দামে মাল কিনি সরকারি রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনার পর পরিবহন ও শ্রমিকের মজুরি এবং লবণ সহ প্রতিটি চামড়া সংরক্ষণে 200 থেকে 300 টাকা খরচ হয়। অথচ এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। একটাই দাবি, যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়া ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়, এটাই সরকারের কাছে দাবি। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা ট্যানারের মালিক যেটা বললেন তারা বলে সরকারের কাছে বেচেন যা। আমরা যে চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি। কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা।
সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। গাইবান্ধা সাদুল্লাপুরে টানা 5 দিনের ঈদুল আজহা ছুটি শেষে আবারও শুরু হয়েছে সরকারি ও বেসরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে, ব্যাংক, বীমা ও পল্লী বিদ্যুৎ অফিস সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন এনজিওতে নিয়মিত কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়। এ সময় দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দীর্ঘ ছুটির কারণে কিছু দাপ্তরিক কাজ জমে থাকলেও সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে কর্মকর্তা কর্মচারীরা নতুন উদ্যমে দায়িত্ব পালন করছেন। খুব সুন্দর পরিবেশে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় হলো। পবিত্র ঈদুল আজহা 2026 পরবর্তী আজকে প্রথম যে কর্মদিবসে প্রথমে আমি শুভেচ্ছা জানাই। এই প্রথম কর্মদিবসে আজকে সকাল 9 ঘটিকার পূর্বেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিস এবং সকল ইউনিয়ন পরিষদ সমূহ এটা যথারীতি সময়ে খোলা হয়েছে। ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুল রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন সহ অন্যান্যরা। নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় শামসুল হক আজাদের সঞ্চালনায় মোহাম্মদ হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনের বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ঢাকার ধামরাইয়ে মোহাম্মদ জালাল উদ্দিনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীরামপুর খেলার মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম.এ. জলিল, জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান আলাল সহ উপস্থিত ছিলেন আরো অনেকেই। নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা 11:30টায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তাজের মোড় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে র্যালির নেতৃত্ব দেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনবিকা নজরুল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা খামারিরা। কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন এবং জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য আলাদা ও স্থায়ী বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ চর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ। সোমবার কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। সংগঠনটির তথ্য অনুযায়ী গত 10 বছরে নদী ভাঙ্গনের কারণে কুড়িগ্রামে প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়েছে। এছাড়া প্রতি বছর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে অন্তত 5,000 পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নীতিমালা, চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বিশেষ উন্নয়ন প্রকল্প সহ 7 দফার দাবি উত্থাপন করা হয়। কুষ্টিয়ায় জুলাই যুদ্ধে গুরুতর আহতদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের স্কাই বাইটে অনুষ্ঠিত উক্ত পুনর্মিলন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা। বিশিষ্ট শিক্ষাবিদ তরিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়ার মুখ্য সমন্বয়ক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আলী আহসান মুজাহিদ। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ি গ্রাম থেকে ৪,৫০০ পিস ইয়াবা সহ বৃষ্টি মণ্ডল নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে ভেন্নবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয় বৃষ্টি মণ্ডলকে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই সঞ্জয় মালো জানায়, বৃষ্টি মণ্ডল দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে ইয়াবা বিক্রি করে আসছিল। মানিকগঞ্জে ডাকাত সর্দার ও চাঁদাবাজ শোবিজ হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে মুক্তির দাবিতে থানা ঘেরা ও শহরের বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বালিয়াবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানান, মধ্যরাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় শোবিজ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 2001 ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুনর্মিলনী এবং সিলভার জুবিলি উদযাপন অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা খাতুনের সভাপতিত্বে 2001 ব্যাচের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষকদের বিশেষ সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের জীবন ও কর্মভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন রণজিৎ কুমার কর্মকার, তরুণ কুমার বৈরাগী, কিরণ চন্দ্র বৈরাগী, বিধান চন্দ্র রায়, শাহিদুল ইসলাম, প্রতাপ চন্দ্র মণ্ডল এবং জগদীশ চন্দ্র বাগচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই মোল্লা, সহযোগী অধ্যাপক, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের হিরালদি রেল ক্রসিং সংলগ্ন মাঠে চেয়ারম্যান একাদশ ও গণ্যমান্য একাদশের মাধ্যমে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সহ বিশিষ্টজনেরা।